ভোটারদের দাঁড়ে দাঁড়ে বিএনপি প্রার্থীরা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডা, বললেন রিজভী। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। গাইবান্ধা বগুড়ায় জামায়াত আমিরের সমাবেশ, বললেন বেকার ভাতা নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত। নির্বাচনের পরিবেশ ফিরে আসায় ভোট দিতে যাবেন মানুষ, আশা এনসিপি আহ্বায়কের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। ভোট যাতে কেউ কিনতে না পারে, 500 টাকা 1000 টাকা অমুক কার্ড তমুক কার্ডের বিনিময়ে ভোট কেনার চেষ্টা হইতে পারে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে হত্যা, জানালো ডিবি। মূল শুটার রহিম, দুটি অস্ত্রসহ গ্রেফতার। অভিবাসন বিষয়ক সংস্থা আইসিইর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। নারী মৃত্যুর পর 2 বছরের শিশুকে গ্রেফতারের ঘটনায় তোলপাড়। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমে পড়েন বিএনপির প্রার্থীরা। মিরপুর 12তে প্রচারণা চালান ঢাকা 16 আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজের সমস্যা রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার অঙ্গীকার করেন আমিনুল। সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। পুরান ঢাকার ওয়ারিতে প্রচারণা চালাচ্ছেন ঢাকার 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তার এলাকার গ্যাস সংকট সমাধানে কাজ করবেন। সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইশরাক হোসেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে, এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন, আপনাদের এই তথ্য উপাত্ত, এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। গণপরিবহন এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয়, যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায়, সেটার জন্য আমি জোরালোভাবে আমার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মাঠে নামেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পাশাপাশি জনসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট প্রার্থনা করছেন তারা। ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপির ধানের শীষের জোয়ার চলছে বাংলাদেশে। এলাকার উন্নয়ন, ব্যাপক উন্নয়ন করেছি। সকল উন্নয়নের ছাপ এখানে আছে ইনশাআল্লাহ। চতুর্থবারের মতো দাঁড়িয়েছি। মানুষের ব্যাপক গণজোয়ার আপনারা এখানে দেখলেই বুঝতে পারছেন। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, 1-11 এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো মারা যান। রিজভী আহমেদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে ইসির নিয়ম মেনে প্রচারণায় নামেন তিনি। তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান
তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্বে যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, রাত 7:35 বিমান যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। কাল তিনি ইউথ পলিসি নামক সংলাপে অংশ নেবেন। সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহদি আমিন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নাগরিকদের পৌঁছে দেওয়া হবে। মাহদি আমিন বলেন, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যে কথা বলা হচ্ছে সেগুলো অপপ্রচার। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। তারেক রহমানের চট্টগ্রাম সফরের ব্যাপারে আরও তথ্য জানাতে পোলো গ্রাউন্ড মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার নিরাপত্তার বিষয়টিও আমাদের জানাবেন। মারফে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 100 ফিট দৈর্ঘ্য এবং 60 ফিট যে প্রস্থের সেই একেবারে সাদামাটা একটি মঞ্চ, সেটি ঠিক আমার পেছনেই প্রস্তুতির যে কার্যক্রম সেটি একেবারেই শেষ পর্যায়ে বলা যায়। এবং আমরা দেখছি যে সেখানে ঠিক কতটি চেয়ার কোন জায়গায় বসবে, তারেক রহমান ঠিক কোন জায়গায় এসে বসবেন, কোথায় ভাষণ রাখবেন, সেগুলো কিন্তু তার নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু সেটা দেখভাল করছেন আমরা দেখি। এবং এই যে তার আগমনকে আমরা দেখতে পাচ্ছি যে তার নেতাকর্মীরা যারা রয়েছেন বিএনপির, সেই নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর এসে এই যে সমাবেশের স্থলের আশপাশ ঘুরে দেখছেন এবং মঞ্চ ছবি তুলে রাখছেন। এবং এখন পর্যন্ত কয়েক ধাপেই আমরা যে 16টি আসনের যে সংসদীয় সদস্যদের যাদেরকে মনোনীত করা হয়েছে বিএনপি থেকে, সে সকল প্রার্থীরা এখানে এসে পরিদর্শন করে যাচ্ছেন নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনকেও আমরা এরই মধ্যে দেখছি যে মঞ্চে বেশ কিছু পুলিশ সদস্যরা বসে রয়েছেন। পাশাপাশি যে ব্যক্তিগত যে নিরাপত্তা ব্যবস্থা, সেটার রক্ষীর যারা রয়েছেন দায়িত্বে তারেক রহমানের, তারাও পুরো মাঠ পরিদর্শন করেছেন। কোথায় কি হবে সেটা বিষয়গুলো দেখছেন। বিভিন্ন চট্টগ্রাম মহানগরের, বিশেষ করে যেহেতু চট্টগ্রামের একেবারেই টাইগার পাসের মোড়েই পাশেই ঠিক পোলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠেই যেহেতু এই সমাবেশটি হচ্ছে এবং দীর্ঘ 21 বছর পর যেহেতু তারা চট্টগ্রামে আসছেন, সেটাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ বলা যায়। এবং যার কারণে আমরা দেখছি যে নেতাকর্মীরা সমাবেশস্থল ঠিক তারা আসবে, এই জায়গায় তারা দাঁড়াবেন সেগুলো দেখে যাচ্ছেন। এবং কোথা থেকে দাঁড়ালে কোথা গিয়ে শেষ তারেক রহমানকে দেখা যাবে স্পষ্ট জায়গাটাতে আসতে চাই। তাই অনেকটা বলা যায় যে তারেক রহমানের আগমন। আলামিন, ধন্যবাদ আপনাকে। ফেনী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। প্রায় 2 দশক পর নানাবাড়ির এই জেলায় কাল সফর করবেন তারেক রহমান। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ মানুষ বলছেন নানা প্রত্যাশার কথা। সবশেষ 2006 সালে ফেনী সফর করেছিলেন তারেক রহমান। বিএনপির সবশেষ জনসভায় এই মাঠেই বক্তব্য দিয়েছিলেন দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই ফেনী সরকারি পাইলট মাঠে 2 দশক পর যাচ্ছেন তারেক রহমান। রাজনীতির ভাষায় এই সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। আমরা আশা করি এই শূন্যতা আমাদের পরমাত্মীয়, যিনি এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি আমাদের এই শূন্যতা পূরণ করবেন। আমাদের
প্রাণ দেশনায়ক তারেক রহমান 25শে জানুয়ারি আসছে। তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই জনসভা জনস্রোতে রূপ নেবে ইনশাআল্লাহ। তারেক রহমানের সফরকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ উদ্দীপনা। তাকে বরণের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। বলছেন কেবল সাংগঠনিক সফর নয়, এটি ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা তো আবে আপ্লুত। তারেক রহমান মানে আমাদের অনুভূতি সবচেয়ে বেশি। আমরা তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে। ফেনীর প্রান্তিক মানুষ জনাব তারেক রহমান সাহেবকে আমরা বরণ করব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আবেগের সাথে। একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যাতে আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ, একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই প্রত্যাশা রইল। মানুষের আবেগ আপ্লুত হয়ে সবার শুধু একই কথা যে 25শে জানুয়ারি ফেনীর জনসভা লাখো কোটি মানুষের রূপান্তরিত হবে এবং জেলা শহর থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। বিএনপি নেতারা বলছেন ফেনী পাইলট হাই স্কুল মাঠে 25 জানুয়ারি তারেক রহমানের সমাবেশে জনস্রোত সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এলাকায় ফেনী, আবার শহীদ রাষ্ট্রপতির অনেক স্মৃতি এই ফেনীর মানুষের সাথে জড়িত। উনি স্বাধীনতা যুদ্ধ এলাকাতে যুদ্ধ করেছিলেন। সবকিছু মিলে তারেক রহমান এবং ফেনী সফর আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নেতাকর্মীরা বলছেন আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে তারেক রহমানের এই সফর বড় ভূমিকা রাখবে। এখানকার নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন, খালেদা জিয়া যেরকম তাদের আগলে রেখেছেন, তারেক রহমানও সেরকম আগলে রাখবেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। দেশের তরুণ সমাজকে বেকার ভাতা না দিয়ে কর্মক্ষম করে তোলা হবে, এমনটা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। জামায়াত আমির যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ করতে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। ডাক্তার শফিকুর বলেন, কারো লাল চক্ষুকে ভয় পায় না জামায়াত। প্রতিবেশী কোনো দেশের আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দেশের আকাশে এখনো কালো ছায়া দেখা যাচ্ছে। আগামী নির্বাচনে সেই কালো ছায়া দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা কাভার করছেন সহকর্মী শামীম রেজা। আমরা যাচ্ছি তার কাছে। শামীম, জামায়াত আমির এখন কোথায় প্রচারণা চালাচ্ছেন? জামায়াত আমির আসলে উত্তরবঙ্গের 3টি স্থানে তার একটি পথসভা, 2টি জনসভা করে ফেলেছেন। এখন দ্বিতীয় পথসভায় তিনি অংশ নেবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে এসে পৌঁছাবেন। তবে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের মতো তিনি উত্তরবঙ্গ জুড়েই আসলে প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণা আজ সন্ধ্যা অবধি তিনি চালিয়ে যাবেন, যেটা আসলে পাবনা গিয়ে শেষ হবে। তবে এখন পর্যন্ত আসলে যেসব জনসভা এবং পথসভায় তিনি কথা বলছেন, সব জায়গায় আসলে তিনি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পদক্ষেপগুলো তারা তুলে ধরছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে ক্ষমতায় আনলে যে পরিবর্তনগুলো তারা আনবেন, সেই সব পরিকল্পনাগুলোই আসলে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এবং তারা বলছেন যে অতীতের যেসব সরকারগুলো ছিল তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তাদের সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তারা করেননি। কিন্তু তারা যেসব প্রতিশ্রুতিগুলো জনগণের সামনে দিচ্ছেন, এগুলো প্রতিশ্রুতি নয়, এগুলো অদা, এমনটাই তিনি বলছেন। এবং একই সাথে অন্যান্য নেতৃবৃন্দ বারবারই বলছেন যে বিগত 16 বছর যাবৎ দেশে আসলে ভোটের যে উৎসব ছিল, সেই উৎসবটা থেকে আসলে দেশের মানুষ বঞ্চিত ছিল। সেই বঞ্চিত মানুষগুলোকে ভোটের উৎসব তারা আবার ফিরিয়ে দিতে চান, ফিরিয়ে দিচ্ছেন এবং মানুষ একটা নির্বাচনী উৎসবের মধ্য দিয়ে সময় পার করছে। এবং আগামী 12 তারিখ তাদের সেই উৎসবের পরিসমাপ্তি ঘটবে এবং সেই পরিসমাপ্তির
মধ্য দিয়েই আসলে জামাত নেতৃত্বাধীন যে 10 দলীয় নির্বাচনী ঐক্য তারা ক্ষমতায় আসবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং এই 10 দলীয় ঐক্যের মাধ্যমে দেশের প্রত্যাশা, তরুণ সমাজের প্রত্যাশা পূরণ হবে এমনটাই জামাত নেতৃবৃন্দ সহ 10 দলীয় ঐক্যের যারা নেতারা আছেন তারা প্রত্যাশা করছেন। মারফি। শামীম রেজা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এর আগে সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করেন জামায়াত আমির। বলেন তার দল ক্ষমতায় গেলে আবু সাইদ সহ জুলাই বিপ্লবের সময় সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার সবার আগে করা হবে। ডাক্তার শফিকুর বলেন আবু সাইদ সহ জুলাই শহীদরা ফ্যাসিবাদ দূর করে যে দায়িত্ব দিয়ে গেছে জামায়াত সে লড়াই অব্যাহত রাখবে। তিনি আরো বলেন শহীদদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের, যেখানে যে যার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে। যুব সমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার দল সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দেন ডাক্তার শফিকুর। যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতি গঠনে, উন্নয়নে অবদান রাখবে, এখানে কোনো ধরনের বৈষম্য হবে না, এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই ন্যায় বিচার, আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তাই মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে প্রত্যাশা করেছেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ শুরুর আগে এই কথা বলেন তিনি। নাহিদ দাবি করেন প্রচারণায় আচরণবিধির লঙ্ঘন করেছে একটি দল, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। এসব আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদের দাবি বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে ভয়ভীতি ছড়ানো হচ্ছে, কোনোভাবেই ভোটারদের ভীত না হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে ভোট কেনার এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। রাজধানীর গুলশানে আমার ভাবনায় বাংলাদেশ রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। সর্বোচ্চ বাড়াই দিছি, একটু বাড়াইলে আরো শব্দ পাই না। ওকে ভাই, ঠিক আছে। এই আমরা কি অনিয়ে রাখছি? আপু আমরা অনিয়ে রাখছি। এখন দরকার ছিল না সাউন্ডটা অন। সাউন্ড দেখুন দর্শক, রাজধানীর গুলশানে আমার ভাবনায় বাংলাদেশ রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে মতবিনিময় করছেন তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। ঢাকা মহানগরীর 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 695টি অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ 1133টি। পুলিশ বলছে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে
পুলিশ সদস্যরা বডি ওন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন। সে ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এসব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও। তারপরও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন শঙ্কা আছে কারো কারো। বিশ্লেষকরা মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে থাকছে। বিগত 3টি জাতীয় নির্বাচনেই পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার পুলিশ যাতে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে লটারি করে 64 জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে। নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের 1.5 লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদরের তথ্য অনুযায়ী সারা দেশে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 17,556টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 3 জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 2 জন, সাধারণ কেন্দ্রে 1 জন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। পুলিশ বলছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও জনমনে কিছুটা শঙ্কা আছে। আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা ভোট দেওয়ার মতো পরিবেশ দেখে আমরা ভোট দিতে যাব। আমি তো আশাবাদী লোক, আশা করতেছি তো অবশ্যই সুষ্ঠু পরিবেশ থাকবে। এমনি সুস্থ সবই ঠিক আছে, আগামীতে কি হয় বলতে পারি না। আবার ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেকে। ওই সময় এরকম পরিবেশ ছিল না ভোট দেওয়ার মতো, এখন সুষ্ঠু পরিবেশ মনে হইতাছে। এবার পরিবেশ ভালো আছে, আমরা নির্ভয়ে যাব, ভোট দিব। আমি এখনো দেখতেছি ইনশাল্লাহ ভালো আছে, বাকিটা আল্লাহ জানে। শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত যেভাবে দেখছি আমরা চারিদিকের সমস্ত পরিবেশ ভালো। নির্বাচনে লুট হওয়া ও অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুজবের কারণেও সংকট তৈরি হতে পারে। যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো কিন্তু যে কোনো সময় সক্রিয় হতে পারে। বিশেষ করে লুট হওয়া অস্ত্র, অবৈধ অস্ত্র, মব প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন। আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে মানসিকতা এখানে আমরা অতীতে লক্ষ্য করেছি, তারও কিন্তু পুনরাবৃত্তি সৃষ্টি হতে পারে। পুলিশ সদর দপ্তর জানায়, সুষ্ঠু ভোট আয়োজনে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। একই সঙ্গে চালু রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। ডিএমপির মুখপাত্র জানান, রাজধানীর ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনার কথাও। মূলত ভোট কেন্দ্র এবং বিভিন্ন ভোট কেন্দ্রগুলোর যে অবস্থান সেগুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। এই ভিত্তিতে ভোট কেন্দ্রগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন। তার বাইরে নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের পৃথক পরিকল্পনা তো থাকছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রের সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। মোট ভোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সবচেয়ে বেশি কিন্তু এই ঢাকায়। আর এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন দেখা যাক কতটা সফল হতে পারে ঢাকার নগর পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রচারণার আরো খবরাখবর সহকর্মীদের কাছ থেকে আমরা জানবো। প্রথমেই যাচ্ছি আমরা রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কেমন দেখছে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ সব মিলিয়ে জানাবেন আমাদের। আমি রয়েছি রাজশাহীর যে 3 আসন পবমোহনপুর নিয়ে গঠিত সেখানে, এবং সেখানে সকাল থেকে দেখছি এখানকার 5 জন প্রার্থী তারা সকাল থেকে কিন্তু প্রচারণা সেটি কিন্তু করছেন। এবং এখন পর্যন্ত যতটুকু আমি একটু আগে ছিলাম, রাজশাহীর এই 3 আসনের যিনি বিএনপির ধানের শীর্ষে মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, তিনি একটু আগেই যার নির্বাচনী প্রচারণা সেটি শেষ করেছে। সকাল থেকে তিনি প্রচারণা কিন্তু করেছেন আমি তার নেতাকর্মীদের নিয়ে।
রাজশাহীর যে নহাটা পৌরসভা রয়েছে এই পৌরসভায় কিন্তু সকাল 10টা থেকে তার যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি শেষ হয়েছেন এবং সেখানে কিন্তু গিয়ে পৌরসভার একদম প্রান্তিক মানুষদের কাছে তিনি গিয়ে কিন্তু ভোট চেয়েছেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এলাকার রাস্তাঘাটের যে মান উন্নয়ন এবং এখানকার যে কর্মসংস্থান এবং যে মানুষের যে নির্বিঘ্ন যে চলাফেরা এবং ব্যবসার যে মান উন্নয়ন থেকে শুরু করে সার্বিক বিষয়ে এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েই সাধারণ মানুষদের কাছে আমি দেখেছি যে একদম প্রান্তিক পর্যায়ে তিনি গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করেছেন এবং সেই সাথে সাথে এখানকার আরেকজন প্রার্থী রয়েছে জামাত ইসলামের আবুল কালাম আজাদ, তিনিও কিন্তু সকাল থেকে মাঠে নেমেছেন। এছাড়াও এই জাতীয় পার্টির আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান, আমজনতার দল যেটি রয়েছে সাইদ পারভেজ, এই 5 জন প্রার্থী কিন্তু তারা প্রচার প্রচারণা করেছেন। একদমই যে নহাটা পৌরসভাটি রয়েছে, আজকে নহাটা পৌরসভায় মূলত এই শফিকুল হক মিলন ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত, তিনি প্রচার প্রচারণা কিন্তু করেছেন এবং তিনি মানুষের কাছে গিয়ে যেমনটি জানিয়েছেন যে বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে এলাকার যে রাস্তাঘাটের মান উন্নয়ন এবং এই পৌরসভাতেই যেহেতু তিনি আজকে প্রচার প্রচারণা চালিয়েছেন যে পৌরসভার যে রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার উন্নয়নে যা যা করার দরকার তিনি সেটি করবেন এবং ভোটাররাও নানা প্রতিশ্রুতি তারা জানিয়েছেন এবং ভোটাররাও এলাকার নানাবিধি সমস্যার বিষয়ে তার সাথে আলোচনা করেছেন। একটু আগে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হয়েছে এবং তিনি বিকেলে কিন্তু আবার প্রচার প্রচারণা করবেন এবং 5 জন প্রার্থী কিন্তু জমজমাট যে প্রচার প্রচারণা রাজশাহী 3 আসনে সেটি কিন্তু চলছে। মারফি, তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, আমরা যতদূর জানতে পেরেছি আপনি চুয়াডাঙ্গায় রয়েছেন, তো সেখানকার প্রচার গণসংযোগ কেমন দেখছেন? মারফি, প্রচার গণসংযোগে কিন্তু চুয়াডাঙ্গা 1 আসনে 3 জন প্রার্থী ব্যস্ত সময় পার করছেন। আসলে কারোরই কিন্তু দম ফেলার ফুরসত নেই, সবাই কিন্তু আসলে খুবই ব্যস্ত। বিশেষ করে আমরা দেখছিলাম যে চুয়াডাঙ্গা 1 আসনের চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড যেটি রয়েছে সেই কলেজ রোডে কিন্তু এখন 10 দলীয় ঐক্য নানা ধরনের যে তাদের আশ্বাস, তাদের যে ইতিহাস সেগুলো কিন্তু আসলে তুলে ধরছেন। চুয়াডাঙ্গা শহরের যে কলেজ রোডে এখন যেটি চলছে এরপরে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে তাদের ইউনিয়ন পর্যায়ের যে গণসংযোগ কার্যক্রম সেটিও কিন্তু শুরু হবে এবং এর পাশাপাশি যেটা জানি যে আলমডাঙ্গাতে অর্থাৎ সকালে আলমডাঙ্গাতে তিনি সাধারণ জনগণের সাথে কথা বলেছেন, গণসংযোগ করেছেন এবং এখন যেহেতু তার গণসংযোগ চলছে চুয়াডাঙ্গা শহরে, একই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে তারা বিভিন্ন অর্থাৎ রাস্তার পাশে যেসব পথচারী রয়েছে, বিভিন্ন মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছাচ্ছেন এবং তাদের কাছে পৌঁছে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সেটাও কিন্তু আসলে চুয়াডাঙ্গা শহরের নানাবিধ যেই সমস্যা রয়েছে, যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, নানা অসুবিধা যেই সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করা হবে। শুধু জামাতের প্রার্থী নয়, বিএনপি প্রার্থী কিন্তু আসলে সারাদিনই ব্যস্ত সময় পার করছে, তিনি ঠিক এই মুহূর্তে আলমডাঙ্গাতে গণসংযোগ এবং প্রচারণায় অংশ নিয়েছেন। জিসান, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক নয়, কারওয়ান বাজারে চাঁদাবাজি আর দখল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণে খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। হত্যার নির্দেশ দেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশ দাদা। মোসাব্বির হত্যায় জড়িত শুটার রহিমকে অস্ত্রসহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ডিবি পুলিশ। গত 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। প্রথমে রাজনৈতিক হত্যাকাণ্ড ধারণা করা হলেও 5 আসামি গ্রেফতার এবং 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর গোয়েন্দারা বলছেন নেপথ্যে ছিল কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রণ। এর আগে মোসাব্বির হত্যায় শুটার জিন্নাত গ্রেফতার হলেও খোঁজ মেলেনি আরেক শুটারের। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার হয় শুটার রহিম। ডিবি বলছে আন্ডারওয়ার্ল্ডের এক সন্ত্রাসীর নির্দেশেই তারা কিলিং মিশনে অংশ নেন। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটা পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে।
কারওয়ান বাজারে এখনও সক্রিয় অন্তত ৮টি চাঁদাবাজ চক্র। এর আগে এই হত্যাকাণ্ডে শুটার রহিমের আপন 2 ভাই বিল্লাল ও আব্দুল কাদের সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রায় ৮-৯টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি, আমরা এটা নিয়ে অপারেশনও করব। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় জানিয়ে ডিবির এই কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত আছে। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নীতি নির্ধারকরা তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান না, তাই দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। এই মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ধানমন্ডি ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ে প্রতিষ্ঠার ইতিবৃত্ত ও প্রকাশনা উৎসবের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যেন আনন্দের সাথে বেড়ে উঠতে পারে তার ব্যবস্থা নেওয়া জরুরি। যতদিন প্রাথমিক শিক্ষাকে সঠিক পথে আনা যাবে না, ততদিন ভালো কিছু হবে না। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া একটি বৃহৎ অংশকে পশ্চাৎপদে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। আমি যদি মনে করি যে আমার অর্থ রয়েছে, আমি প্রাইভেট বিদ্যালয়ে বাচ্চাদের পড়িয়ে তাদের ভালো শিক্ষা দিয়ে দেব, এইটাও নীতি নির্ধারক হিসাবে এবং সমাজ কিংবা রাষ্ট্রের নেতৃত্বদানকারী হিসেবে একটা মারাত্মক ভুল। কারণ একটা কথা আমরা জানি, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। ভারতীয় কোস্ট গার্ডের হাতে বাংলাদেশি জেলে আটক যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি 24 জেলে সহ এখন পর্যন্ত আটক হয়েছেন কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের 104 জন মাঝি মাল্লা। জেলেদের ফিরিয়ে আনতে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা। গত 16 ডিসেম্বর মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা শাকিল আহমদ। একইভাবে গেল রোববার আটক হন তার শ্বশুরও। 2 জন উপার্জনক্ষম ব্যক্তির আটকের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। থামছে না আহাজারি। এখন তো কষ্ট হবে আমাদের, কারণ আমার আব্বু যেন ভারতের কোস্টগার্ডের হাতে এখন তো কষ্ট হবে। কিভাবে চলবো আমরা? আমাদের তো চলার কোনো তৌফিক নেই। অনেকটা একই অবস্থা লিজা আক্তার, রেহানা বেগমেরও। উপার্জনক্ষম ব্যক্তি ভারতীয় কোস্টগার্ডের জিম্মায়। টানাপোড়েনের সংসারে এখন বেহাল দশা। আর জানা পারে না সরকার তুমি কি করে দিয়ে পারিব, হালাজ করে দিয়ে পারিব। আর সরকার তো নিয়ে চাই। আর আশায় মানুষ হানা যেত আর স্বামী হামাই আনে দে তো খাইতে দি তাদেরকে জানাই দিয়ে আর নাতি হলো হারা হারা কসরাই দাও। আর সংশ্লিষ্টরা বলছেন, ঘন কুয়াশা ও ইঞ্জিন বিকল হওয়ায় কোনো সময় বাংলাদেশের জলসীমা বোঝা কঠিন হয়ে পড়ে। তাই সামান্য ভুলেই ভারতীয় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন কেউ। এসব জেলেদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের। প্রতি জোয়া মানে নরে 1টা 2টা 3টা বোট এরকম করে কি নিয়ে আসে যেন দ্রুত এদেরকে ভারতীয় কারাগার থেকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরিবার ওরা ছাড়া চালাতে পারে না, ওরা পরিবারের আয়ের পতন অবলম্বন। রোববার 24 জেলেসহ সাম্প্রতিক সময়ে কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নের 104 জন মাঝি মাল্লা আটক হয়েছেন। তাদের ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। ইতিমধ্যে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের কোস্টগার্ড কাজ করছে, নেভি কাজ করছে, বিশেষ করে তাদের এই যেখান থেকে আটক হয়েছে সেই স্থানগুলো পরিদর্শন করছে এবং তারা এই বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসন বারবার আমাদেরকে আশ্বস্ত করতেছে, তো সুতরাং ওই জেলেরা, বন্দি জেলেরা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। ভাত নাই, পানি নাই, ওনাদের স্বামী ওখানে ভারতে আটক। সরকারের কাছে জোরালো আবেদন করতেছি, তারা যেন কিছু ত্রাণ তাদের কাছে পৌঁছাতে পারে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্য। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিনিয়াপোলিসে। ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে পুরো শহর। এদিকে অভিযানে 2 বছর বয়সী এক শিশুকে আটক করেছে অভিবাসন সংস্থা ICE। ধরপাকড়ে গেল 3 দিনে গ্রেফতার করা হয়েছে শতাধিক মানুষকে। বিক্ষোভের প্রতিবাদে উত্তাল মিনিয়াপোলিস। অভিবাসন বিরোধী সংস্থা ICEর অভিযান এবং ধরপাকড়ের প্রতিবাদে চলছে এই আন্দোলন। শুক্রবার শহর জুড়ে ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা। কমিউনিটি, ধর্মীয় এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি, যাতে কার্যত অচল হয়ে পড়ে পুরো শহর।
এই তীব্র শীত আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমাদের অধিকার আমাদেরকেই অর্জন করতে হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। বিক্ষোভ আন্দোলনের একই চিত্র মিনেসোটা রাজ্যের অন্যান্য শহরেও। আইসিইর জন্য ফেডারেল অর্থায়ন বন্ধের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে। বিশেষ করে গেল ৭ জানুয়ারি অভিযানের সময় এক নারী নিহতের পর জোরালো হয় আন্দোলন। এদিকে এবার 2 বছর বয়সী এক শিশুকে আটক করেছে মার্কিন অভিবাসী সংস্থা। কোল রেনাটা নামের ওই শিশুর বাবাকেও আটক করে আইসিই। এই ঘটনায় ফুঁসে উঠেছেন আন্দোলনকারীরা। শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এটা অভিবাসনের বিষয় নয়। ট্রাম্প আইসিই কে ব্যবহার করছেন যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সামরিক আইন চালানোর জন্য। এদিকে আইসির অভিযানে গেল 3 দিনে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শীতের তীব্রতায় কাব্য যুক্তরাষ্ট্র। শীতকালীন ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। বৈরী এই আবহাওয়ার কবলে প্রায় 15 কোটি মানুষ। এই ঠান্ডায় সবচেয়ে ঝুঁকিতে গৃহহীনরা। তাদের সুরক্ষা জোরদারে চলছে নানা জরুরি কার্যক্রম। আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়। সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় শীতের কাপড় ও খাবার। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় কাঁপছে খোলা আকাশের নিচে বাস করা মার্কিনীরা। দক্ষিণ পূর্বাঞ্চলের আর্কটিক থেকে বয়ে আসা হিম শীতের আগ্রাসনে যুক্তরাষ্ট্র জুড়ে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। দক্ষিণ থেকে পূর্ব উপকূল সবখানেই তীব্র শৈত্যপ্রবাহ। এরই মধ্যে শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কতার আওতায় পড়েছে 15 কোটির বেশি মানুষ। ঝড় মোকাবেলায় প্রস্তুতি চলছে সবখানেই। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে তুষারপাতের কারণে যাতায়াত করা বিপজ্জনক। বিদ্যুৎ বিভ্রাট এবং প্রাণঘাতী উইন্ডচিল পরিস্থিতি তৈরির শঙ্কাও রয়েছে। বিদ্যুৎ গ্রিডের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো। সুপার স্টোর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে সাধারণ মানুষ। তাপমাত্রা যখন শূন্যের নিচে নামে, তখন প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া মানুষকে নিরাপদ রাখা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা গৃহহীনদের। তাদের সুরক্ষায় জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে। মানুষের আশ্রয় কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ। খোলা আকাশের নিচে থাকা মানুষদের খুঁজে বের করতে ছুটছেন আউটরিচ কর্মীরা। আমাদের কাছে পর্যাপ্ত আশ্রয় আছে। লক্ষ্য একটাই, কেউ যেন ঠান্ডায় ঝুঁকিতে না থাকে। রাস্তায় যারা থাকে তারা অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তারা সহজে বিশ্বাস করতে চায় না, নিরাপদ আশ্রয়স্থলে যেতে চায় না। এই কাজটি কঠিন। ডিসিতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 1700টি আশ্রয় বেড। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যে। পূর্বাভাস বলছে ডিসি, নিউ ইয়র্ক এবং বোস্টনের কিছু এলাকায় 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।